বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে এক যুবককে অমানবিক অত্যাচার ও খুনের চেষ্টা জানিয়ে ক্ষুব্ধ নৈহাটির বিধায়ক। ত্রিকোণ প্রেম নিয়ে দুই দুষ্কৃতী জেটিয়া থানার জোনপুর রবীন্দ্রনগর এলাকায় এক যুবককে সারা রাত অমানবিক অত্যাচার এবং প্রাণে মারার চেষ্টা করে এবং তার গায়ে মূত্রত্যাগ করে সেই ছবি ফেসবুকে পোস্ট করে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে নিন্দার ঝড়। নিন্দা করেছেন শাসক দলের স্থানীয় বিধায়ক ও স্থানীয় পঞ্চায়েত সদস্য। এই ছবি ভাইরাল হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। জেটিয়া থানার অভিযুক্ত শুভ্রনীল এবং জিৎ নামে ওই দুই অভিযুক্তকে জেটিয়া থানার পুলিশ লঘু ধারায় মামলা করে আদালতে পাঠালে ব্যারাকপুর আদালতে তাদেরকে জামিনও দিয়ে দেয়। জামিন পেয়ে আপাতত ওই দুই অভিযুক্ত গা ঢাকা দিলেও আতঙ্কে রাতে ঘুম ছুটেছে ভুক্তভোগী সন্দীপ ঘোষ ও তার পরিবারের। আর এতেই ক্ষুব্ধ শাসক দলের স্থানীয় বিধায়ক, পঞ্চায়েত সদস্য। আমি শুনলাম এলাকার মানুষের অভিযোগ, ঘটনা ঘটার পর তারা পুলিশের কাছে গেছিল, পুলিশ গ্রেপ্তার করেছে আসামি দুজনকে, কিন্তু একটা নমিনাল সেকশনে তাদের পাঠিয়েছে, বেলও হয়ে গেছে তাদের। কিন্তু ঘটনাটা আমি গতকাল থেকে শুনতে পাচ্ছি যে একটা ত্রিকোণ প্রেম হোক আর যাই হোক, কিন্তু এইভাবে একটা ছেলেকে রাত ভোর ধরে তাকে আটকে রেখে আগে বারে গিয়ে মদ খেয়ে উল্লাস বারে গিয়ে মদ খেয়েছে, মদ খেয়ে এসে তাকে আটকে রেখে সারা রাত ধরে ওই সে আমবাগানের মধ্যে তাকে আটকে রেখে মারধর করা এবং মুখে প্রস্রাব করে দেওয়া, আমি এর তীব্র নিন্দা জানাই। মানে চরমতম শাস্তি হওয়া উচিত। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, আমি ওসি জেটিয়ার সাথে এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলি। পুলিশ ধরে তাদের কোর্টে ফরওয়ার্ড করেছিল, কোর্ট থেকে বেল হয়েছে। কিন্তু আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এদের সেকশন অ্যাড করে চরম শাস্তির দাবি আমি করেছি। আক্রান্ত সন্দীপ ঘোষ জানান, এক যুবতীর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে, আর সেই রিলেশন থেকেই সরে আসার জন্য শুভ্রনীল এবং জিৎ তাকে বারে বারে প্রাণের নাশে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বন্ধুর সাথে আমি ঘুরতেই বেরিয়েছিলাম, হঠাৎ করে রাতেরবেলা আমার ফোনে ফোন আসে যে যার সাথে আমি সম্পর্কে ছিলাম, তো হঠাৎ করে তার এক্স আমাকে ফোন করে বলে দেখা কর, ঝামেলাটা মিউচুয়াল করবো। ওর সাথে অনেকদিন ধরে আমাকে বলছিল সরে যা, তো ব্যানার্জি। তো এবার হঠাৎ করে সেখান থেকে দাঁড়িয়ে হট করে বলছে, তো এবার হট করে ওই মেয়ে সাথে কোনো কন্ট্যাক্ট আমি রাখিনি, আমাকে বলেছে সরে যেতে। হঠাৎ করে সেই ছেলে এসে আগের দিন মানে 19 তারিখ রাতে এসে বাড়িতে অত্যাচার করে যায়। এই কারণে আমাকে জিৎ সরকার আর শুভ্রনীল কিস্কু বলে ছেলেটা মেরেছে। ডেকেছে যে ঝামেলা মিউচুয়াল করবো বলে। এবার আমি ভিএস মার্টের সামনে, তো অনেকবার ডেকেছে, আমি ফার্স্টে ফোন তুলিনি, তারপরে আবার যাওয়ার পর ফোনটা তোলা হয়। তো এবার আমি স্বর্ণদীপ বলে বন্ধুর সাথেই ছিলাম, তো আমাকে বারবার বলেছিল যেতে না। তাও আমি ওখানে বললাম যে হাত চাপ করে, মুখে টয়লেট করে, গায়ের মধ্যে টয়লেট করে দেয়। ওকে ঠেট্টামারি দিয়ে বাড়িতে পাঠায়। ও বাড়িতে এসে মাকে দৌড়ে এসে বলে যে ও মেরেছে, আর আমাকে আমসের ভয় দেখানো হয় ওখানে। এরপর তাকে ডেকে নিয়ে রবীন্দ্রপল্লীর কাছে আমবাগানে নিয়ে তাকে সারা রাত বেধড়ক মারধর করে এবং তাকে মেরে ফেলারও চেষ্টা করে। রক্তাক্ত অবস্থায় পালিয়ে কোনো রকমে প্রাণে বাঁচে সন্দীপ। অমানবিক এই দৃশ্য ভাইরাল হতেই চাপের মুখে প্রশাসন। আমার ছেলে যে এইভাবে ফিরে এসছে জীবন থেকে, এটা আমি ভাবতে পারিনি। আমার ছেলে রাত্রি 3টের সময় আমাকে ফোন করেছে, সেদিনকে এই ঘটনাটা ঘটে, 28 তারিখে ঘটনাটা। সেদিনকে রাত্রেবেলা আমাকে বলছে, মা আমাকে বাঁচা আমবাগানে। আমি সেই মোমেন্টে বেরিয়ে যাই, আমার বাপ্পা বলে একটা ছেলেকে নিয়ে বেরিয়ে যাই রাত 3টের সময়। মেরেছে, সে তো দৃশ্য দেখা যাচ্ছে না,
আমি আর বিচার চাই। দিয়ে ওখানে আমি যেই আমবাগান বলেছে সেই আমবাগানে আমি পাইনি, অন্য আমবাগানে আমি চলে গেছি। সেখান থেকে আমার বাপ্পা চৌধুরী পিঙ্কি যার বউ আমাকে বউ বলছে দিয়ার মা চলে এসছে, তোমার ছেলে এসছে, শিগগিরই আসো। আমি সেই মুহূর্তে ছেলেকে ওই অবস্থা নিয়ে ছেলেটা বাড়িতে হ্যাঁ চাপ করে দিচ্ছে, মারছে। এই অত্যাচার কি দৃশ্য দেখা যায়? হ্যাঁ হ্যাঁ মাথায়। হ্যাঁ তো আমরা কি বুঝবো? হ্যাঁ মাথায় নাম, তার সাথে ওর জিৎ সরকারের প্রেম ছিল 2 বছর আগে। আমার ছেলেকে বলেছিলাম জিতও ভালো না, দেবতিশা নামে সেই মেয়েটাও ভালো না, তুই ওখানে সরে যা। আমার ছেলে সরেনি। তা 19 তারিখে আমাদের ভাসুরের বাড়ি কালী পুজো হচ্ছে। কালী পুজোর দিনকে আমরা উপোস করে এসে রাত্রির 1টার সময় প্রসাদ খেয়ে ঘুমোচ্ছি। রাত্রিবেলা আমার বাড়িতে হামলা করে, আমরা ভয়ে বেরোনি। জিৎ সরকার ওর সাথে 2টো বন্ধু ছিল, আমি যাই না। আমরা গেট তালা খুলিনি। আমার ভাসুরারা বলছে যেসব ভাষা বলছিস চলে যা। পরের দিন জিৎ সরকার আমরা এখান দিয়ে যাচ্ছিল। জিৎ সরকারকে বললাম আমার বাড়িতে রাত্রি 2টোর সময় অত্যাচার করেছিস কিসের জন্য? তুই যে এরকম করছিস এরকম অত্যাচার মানুষের ভালো অবস্থা আয়, দিনের বেলা কথা বলে যা। তাতে চালিয়ে গেছিল। আমি আমার ছেলেকে বললাম তুই সরে যা। আমার ছেলেকে বললাম ওখান থেকে ছেলেটা ভালো না, তোকে কিন্তু যখন তখন মারবে। আমি যে অবস্থা নিয়ে পেয়েছি, আমাকে সেই ছেলে বউটা ফোন করলো, আমাকে বললো, আমি সেখানে গেলাম। না আমার ছেলে ক্ষত বিক্ষত এখানে চলে এসে একটি টোটো পেয়েছিল। রাত্রেবেলা এরকম মর্মান্তিক ঘটনা যেটা আমার পাড়ায় হয়েছে, ছেলেটার নাম হচ্ছে সন্দীপ ঘোষ। তার মা কিন্তু সকালবেলা সন্দীপ রীতিমতো আমার বাড়িতে গেছে তার মাকে নিয়ে। তো আমি সঙ্গে সঙ্গে যা পরিস্থিতি দেখলাম তাতে ওর কাছ থেকে আমি জিজ্ঞেস করলাম যে ঘটনাটা কি হয়েছে, আমি তোর মুখ থেকে শুনতে চাই। তো আমাকে ও বললো যে কাকিমা এরকম আমাকে রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে বন্ধুরা মিলে, যেটার নাম হচ্ছে জিৎ আর একজন হচ্ছে অভিক। নিয়ে যাওয়ার পরে আমাকে রীতিমতো ওরা মদ খাইয়েছে, জোর জবরদস্তি করেছে। তারপরে আমাকে প্রচণ্ড পরিমাণে মার, এই তার ভিডিও। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাকে বিভিন্ন থানার ভয় দেখিয়েছে। ভয় দেখানোর পরে পিস্তল বলছে এরপরে কিন্তু গুলি চালাবো। তারপরেও যেটা করেছে সেটা হচ্ছে মানে যেই দৃশ্যটা দেখা যায় না, যে ওর মুখের মধ্যে মানে রীতিমতোভাবে পেচ্ছাপ করা হয়েছে। আর পিছনে উল্টে দিয়ে ছেলেটাকে যতবার বলছে রক্ত মোচ আবার মারবো। আর এটা কিন্তু একদম মানে ওয়ান টাইপ অফ মার্ডারের ফার্স্ট পোর্শন। এরপরে যে কি পরিস্থিতি ছেলেটার আমার কাছে বলতে পারেনি, আমার বাড়িতেও সেন্সলেস হয়ে গেছে। আমার এলাকায় কিন্তু বিরোধীরা কিন্তু এই নিয়ে কোনো, আমরা যে দল যেহেতু ক্ষমতায় আছি, আমরা যখন মানে দল রং নির্বিশেষে যখন ঝাঁপিয়ে পড়ি মানুষের সহযোগিতায়, মানুষ যখন, কিন্তু সেক্ষেত্রে দেখছি বিরোধীরা কিন্তু এখানে কিন্তু কেউ ঝাঁপিয়ে পড়ছে না। আমরা জানিয়েছি, পুলিশ কিন্তু ওদেরকে নাকি ছেড়ে দিয়েছিল, কিন্তু প্রধানের কাছে সঙ্গে সঙ্গে আমরা জানাই, প্রধান কিন্তু এটা নিয়ে আমাদের পাশে আছে, যথেষ্ট সহযোগিতা করছে। এবং এই নিয়ে কিন্তু পুলিশ আমার কাছে একটাই প্রশ্ন স্যার, যে উনি এরকম মর্মান্তিক দৃশ্য এই ভিডিও দেখার পরে তাদেরকে কি করে ছেড়ে দিল, মানে উত্তর আমার কাছে নেই। মর্মান্তিক ঘটনা, মুক্তাঞ্চল সন্ত্রাসবাদীদের এই সারা পশ্চিমবঙ্গ, নৈহাটি ব্যারাকপুর তার থেকে বাদ যাবে না, এটাই স্বাভাবিক। দেখুন একটা ছেলেকে কি নৃশংসভাবে তাকে মারা হয়েছে, তার গায়ে মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছে। এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এত সাহস পায় কোথা থেকে? কারণ স্বভাবতই এখানে প্রশাসন নিষ্ক্রিয়, কারণ তৃণমূল বললে ধরবে, না হলে ধরবে না। কারণ না হলে এই ছেলেটা কিভাবে জামিন পেয়ে যায় ধরার পরে? কিভাবে এই ভিডিও পুলিশ, আমরা শুনলাম যেটা পুলিশ বলেছে আমরা ভিডিও এখনও পাইনি, সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, পাবলিক ভিডিও পায়, পুলিশ পায় না। তাহলে পুলিশ কিভাবে তদন্ত করে? পুলিশের ইন্টেলিজেন্স কোথায় আছে? অ্যাকচুয়ালি নেই। কারণ পুলিশ অপেক্ষা করে রয়েছে যে তৃণমূল কি বলবে, তার উপরে তারা ডিসিশন নেবে। এই ধরনের প্রাণঘাতী হামলা, তাকে তো মেরেও ফেলতে পারতো আমরা যেভাবে দেখছি, এবং যে রক্তাক্ত, এবং সেটা ছবি তুলে ছড়াচ্ছে, তার মুখে শরীরে প্রস্রাব করে দিচ্ছে। এ তো নারকীয় ঘটনা, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এই ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে ঘটছে, প্রকাশ্যে আসে, সেটা তো চাপা দেওয়ার জায়গা নেই, স্বভাবতই নিন্দা করতেই হবে। কিন্তু এই যে পুলিশ, এটা তো আর বিজেপির পুলিশ নয়, এটা তো পুলিশটা তো রাজ্য সরকারের, যে সরকার
ক্ষমতায় আছে, অর্থাৎ তৃণমূলের পুলিশ। তাহলে সেই পুলিশ এত ঘটনার পরে কোন ধারা দিল যে জাদু বলে ছাড়া পেয়ে গেল কোর্ট থেকে? ধারার ওপরেই তো কেস হয়, আর কেসের ওপরেই জামিন হয়। তাহলে এমন ধারা দিয়েছে যার জন্য সে জামিন পেয়ে গেছে। তাহলে পুলিশ কি জানেন না শুধু কি বিজেপির বেলায় ধারা দিতে জানে? যারা তৃণমূল করে বা যারা এই ধরনের সন্ত্রাসবাদী, যাদের দিয়ে বুথ লুট করা যায়, এরা তো সন্ত্রাসবাদী, এদের দিয়ে তো বুথ লুট করা হয়। সেই জন্যই কি এরা সম্পদ? সেই জন্যই কি পুলিশ এদের ওপর ধারা দিতে ভয় পেল? হয়েছে তার জন্য আইন আছে, আদালত আছে, তার পরিবার আছে, বোঝাতে পারে। যার সাথে প্রেম আছে সে তো সাবালিকা, তাকে প্রশ্ন করতে পারে। তার জন্য এরকম প্রাণঘাতী হামলা, তার জন্য এরকম নারকীয় বর্বরতা, এটা তো পশ্চিমবঙ্গে আমরা আগে বিহার, ইউপি বলতাম। এ তো আমি আবার বলছি, এ তো মধ্যযুগীয় ঘটনাকেও হার মানাচ্ছে। মধ্যযুগেও এরকম ঘটনা ঘটে না। এত কিছু করার পরেও সে জামিন পেয়ে গেল, তার দৃষ্টান্তমূলক শাস্তি হলো না। তো যতক্ষণ না এর দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, নিশ্চয়ই আমরা পুলিশের কাছে জানাবো এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দুটি কিডনি প্রায় অচল, নবদ্বীপে সুভাষের বাঁচার লড়াই। 50 লক্ষ টাকার অস্ত্রোপচারে জরুরি আবেদন, ভরসা এখন মানুষের সাহায্য। নবদ্বীপ মাঝদিয়া স্কুল মাঠ এলাকায় বাসিন্দা বাবু স্বর্ণকারের পরিবারে নেমেছে চরম সংকটের ছায়া। মাত্র 2011 সাল থেকেই কিডনির জটিল রোগে ভুগছে তার ছেলে সুভাষ স্বর্ণকার। দীর্ঘ চিকিৎসা, ওষুধ, ইনজেকশন, পরীক্ষা নিরীক্ষা সব মিলিয়ে বহু বছরে সঞ্চয় এখন প্রায় শেষ। এখন চিকিৎসকের স্পষ্ট বক্তব্য, আর কোনো ওষুধে কাজ হবে না। সুভাষকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন করতে হবে। খরচ প্রায় 50 লক্ষ টাকা। এই অঙ্ক বাবুদের মতো এক দরিদ্র পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। মায়াপুরে একটি হোটেলের সামান্য কর্মচারী বাবু স্বর্ণকার, স্ত্রী, এক কন্যা সন্তান ও অসুস্থ সুভাষকে নিয়ে টিনের ছোট্ট ঘরে তাদের সংসার। রান্নাঘর থেকে ঠাকুরঘর সবই একই জায়গায়। ছেলে চিকিৎসার খরচ তুলতে গিয়ে বহু আগে নিঃস্ব হয়ে গেছেন বাবু। তবুও সন্তানের জন্য দমে যাননি তিনি। দীর্ঘদিন ধরে ব্যাঙ্গালোরে চিকিৎসা চলালেও ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়ায় বাবুর ছেলেকে নিয়ে ফিরে আসেন তিনি নবদ্বীপে। বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা চলছে। 4 মাস আগে শেষ পরীক্ষার রিপোর্ট দেখার পর চিকিৎসকেরা জানিয়ে দেন সুভাষের দুটি কিডনি প্রায় অচল। তাই আর দেরি নয়, এখনই করতে হবে কিডনি ট্রান্সপ্লান্ট। অসুস্থ ছেলেকে সামনে রেখে কথা বলতে বলতে চোখ ভিজে যায় সুভাষের মায়ের। তিনি মানুষের কাছে হাত জোর করে আবেদন করছেন ছেলেকে বাঁচানোর জন্য তাদের পাশে এসে দাঁড়াতে। এখন দুটো কিডনির সমস্যা আমার, ডাক্তার বলেছে এক্সচেঞ্জ করতে, তা 50 লাখ টাকা লাগবে। মায়াপুরে কাজ করে হোটেল। তোমরা সবাই সাহায্য করো, সবাই পাশে থাকবে, যে যেমন পারবে কিছু অল্প কিছু সাহায্য করবে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। চাই যে আমার ছেলে ভালো হয়ে যায়। হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছি, পিজিতে বলেছে কিডনি পাল্টাইতে বলেছে, 50 লাখ টাকা। আমি তো বলতে কি দিয়ে দেবো, কিন্তু আমার এমনি সমস্যা, মাথা ব্যথা ঘুরে আমি পড়ে যাই, হয়ে যায়, তার জন্য হয় না। আর বাড়ির লোক তো একলা কাজ করে, তো তার জন্য ডাক্তার বলেছে আপনি দিতে পারবেন না। বলতেছে আপনারা পাশে থাকেন, আমার ছেলেটাকে আপনারা বাঁচান। প্রায় 2011 সাল থেকে কিডনি রোগের সমস্যা ভুগছিল। তো আমি ব্যাঙ্গালোরে চিকিৎসা চালাচ্ছিলাম। তো ব্যাঙ্গালোরে আমার 3-4 বার নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ডাক্তার বলেছিল যে ওর ওষুধ এবং ইঞ্জেকশনের দ্বারাই ঠিক হয়ে যাবে, কিন্তু এই রিসেন্ট 4 মাস আগে আমি গিয়েছিলাম, তো ডাক্তার বলে দিয়েছে আর ওষুধ ইঞ্জেকশন দ্বারা হবে না, ওকে কিডনি চেঞ্জ করতে হবে। তো কিডনি চেঞ্জ করতে গেলে ডাক্তার বলেছে 50 লক্ষ টাকা লাগবে, যেটা আমার পক্ষে কোনোরকমভাবেই সম্ভব নয়, কারণ এর আগে আমি ওকে চিকিৎসা চালাতে চালাতে আমি পুরো শেষ হয়ে গেছি। এখন যেটা দেখছেন, আমার যে বাড়িটা দেখছেন, এটা আমার ভাড়া বাড়ি। আমি মায়াপুরে একটা হোটেলে কাজ করি, সামান্য কিছু টাকা পাই, আবার সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি আমি। পরিবারে আমার 1 ছেলে 1 মেয়ে, ওয়াইফ আর আমি। তো সেরকম নিয়ে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গিয়েছি, ওরা বিভিন্ন ব্লগাররা এসে ভিডিও করেছে, সামান্য কিছু আসছে আমার কাছে, এখনো পরিপূর্ণ কিছু হয়নি, পাইনি। আমি আপিল করেছি, এখন চেষ্টা চালিয়ে যাচ্ছি। গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
বীরভূমের সারদা শিশু মন্দিরে 16তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বীরভূমের সারদা শিশু মন্দিরে তাঁতিপাড়া শাখার উদ্যোগে তাঁতিপাড়া বেসিক স্কুল ময়দানে আয়োজিত হলো 16তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন প্রধান আচার্য তাপস ঘোষ, ডক্টর কানন গোপাল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিশুদের মাঠমুখী করে তোলার জন্যই এই খেলাধুলার মাধ্যমে শারীরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি বীরভূম সারদা শিশু মন্দির প্রতি বছরই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে থাকে। শিউরি থানার অন্তর্গত নগরী গ্রামে চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করেন বেশ কিছু ছাত্রছাত্রীরা। শুধুমাত্র ছাত্রছাত্রীরাই নয়, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের অভিভাবকরাও। এরপর পর্যন্ত আমি লড়াই করব, এই আমার দৃঢ় অঙ্গীকার। চলে চিন্তা করতে হবে না। লাল নিয়ে যাবে দাদা ভাই। नहीं देखे বৈশালী মন্ডল। এখন দাদা শুনতেই পেল না। কি নাম? কি নাম? হিতৈষী কুণ্ডু। আমি যে বক্তৃতা দিয়েছিলাম আমাদের এই তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আমাদের যে বীরভূম সারদা শিশু মন্দিরের 5টি শাখা রয়েছে, সেই শাখার মধ্যে একটি অন্যতম বীরভূম সারদা আজকে 50 বর্ষব্যাপী আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেই বার্ষিক প্রতিযোগিতাটা আজকে এখানে আমরা সম্পন্ন করলাম। এবং প্রথম 7ই ডিসেম্বর অয়ন্তিকা সূত্রধর, দ্বিতীয় পরিণীতা মণ্ডল, তৃতীয় অদিতি সূত্রধর এই মাঠেই হয়েছিল। পুরস্কার তুলে দিচ্ছে এবছর আমরা নগরী হাই স্কুল মাঠে সেই প্রতিযোগিতা হবে। আজকে যে প্রথম অয়ন্তিকা সূত্রধর, পরিণীতা মণ্ডল, অদিতি সূত্রধর শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের 5টি বিদ্যালয় মিলে একটি আন্তঃবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে। সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বাঘের আতঙ্কে পাথর প্রতিমার কেপ প্লট দ্বীপের বাসিন্দারা, খবর বন দফতরে। দক্ষিণ 24 পরগনার কুলতলির মইপিঠের পর এবার দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের কেপ প্লট দ্বীপের 1000 বিঘা এলাকায় বাঘের পায়ের ছাপ, আতঙ্কে এলাকাবাসী। উল্লেখযোগ্য, গত 3 দিন আগে কুলতলির মইপিঠে বাঘের পায়ের ছাপ মেলায় বন দফতর এসে এলাকাটিকে এখনো পর্যন্ত ঘিরে রেখেছে। বাঘের খোঁজে চলছে তল্লাশি। হঠাৎ করে আজ মইপিঠের সমুদ্রের অপর পারে পাথর প্রতিমার অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের কে প্লটে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কে এলাকা মানুষ। এলাকার মৎস্যজীবীরা যখন স্থানীয় ঠাকুরার নদীর মাছ ধরতে যাচ্ছিল, স্থানীয় গৃহবধূরা গৃহপালিত পশু পার্ক থেকে লক্ষ্য করে ওই পায়ের ছাপ। খবর দেওয়া হয় বন দফতরকে। খবর পেয়ে জরুরি ভিত্তিতে বন দফতর ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে পরীক্ষা নিরীক্ষা বন দফতরই বলতে পারবে এটা প্রকৃত বাঘের পায়ের ছাপ কিনা বা অন্য জন্তু কিনা। পার হয়ে বগড়ায় ঢুকে গেছে, এদিকে শ্মশানের কাছে কিশোরী মনপুর। বাঘ শুয়েছিল ওপারে, হ্যাঁ। তারপরে আমরা দাবড়াতে ওরা এসে আর ওই খাল পাড়িয়ে একদম বগড়ায় গিয়ে ঢুকে গেছে। মনপুর শ্মশানের কাছে জঙ্গলের মধ্যে আছে। পরিষ্কার পায়ের ছাপ। সকালবেলা উঠে দেখলাম মানে বাড়ির ধারে একদম সাইডেই মানে বাঘের ছাপ। তো ওই বাঘের ছাপ দেখতে দেখতে আমরা মানে আরও আশপাশে দেখলাম আর একজনদের বাড়ির উঠোনে একদম চলে গেছিলো, আমাদের পাশের বাড়ি। এবার ওই ছাপ দেখে দেখে আমরা চারদিকে মানে সব খোঁজাখুঁজি, লোকজনকে ডাকাডাকি, ফোন টোন করা হচ্ছে। এবার আমাদের তো ভয়ে আতঙ্কে আমরা প্রচণ্ড আতঙ্কে এসেছি, মানে আছি। সামনের বছরও এখানেই বাঘ পেরিয়েছিল। সে 3 দিন ভোর তো মানে প্রচুর লোকজন, মানে থানা, কোস্টাল থানা, আমাদের বাড়িতে কিশোরী মোহনপুর। এবারে প্রচণ্ড আমরা ভয়েতে থাকি, রাতের ভিতরে তো বেরোতেই পারি না।
এবার সেই বাঘ এবার সরে সরে যে আরেকটু সামনের দিকে চলে গেল। আবার কিছুক্ষণ পরে দেখছি আমরা সেই বাঘ আবার হাঁটতে হাঁটতে পাশ থেকে নদীর পাশ থেকে মানে এদিকে আসছে। তো এখন অবধি বড় বড় তো পা পড়ে আছে। এই আমাদের বাচ্চা কাচ্চাও স্কুলে যাবার প্রচুর সমস্যা, মানে ভয়ে আছি কিভাবে কখন গায়ের উপরে এসে পড়ে, কি আতঙ্ক, মানে বাচ্চা কাচ্চা নিতে আমরা থাকি না সবসময় নেই। এবারে এই ভয় আমরা চাই যাতে মানে ব্যবস্থা নিক সবাই মিলে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিক, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। শ্রমিক নিয়োগে তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলরে গোষ্ঠী সংঘর্ষে উত্তাল এবিএল টাউনশিপ। দুর্গাপুর শিল্পাঞ্চল আবারও উত্তপ্ত হয়ে উঠল। বেসরকারি কারখানায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলরের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রক্তাক্ত হলো দুই কর্মী। 26 নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপ এলাকায় রবিবার রাত থেকে উত্তেজনা তুঙ্গে ওঠে। গোটা বিষয়টি সম্পর্কে আহত তৃণমূল কর্মী রঞ্জিত পণ্ডিত কি জানিয়েছেন শুনবো। কালকে আমরা আমাদের ইউনিয়ন অফিসে এখন যে মমতা ব্যানার্জির নির্দেশে যে এসআইআর কাজ যে চলছে সেই কাজ নিয়ে আমাদের একটা ডিসকাশন ডেকেছিলাম, কেন শেষ মুহূর্তে আমাদের কতটা কি সবাই করেছে কি না করেছে। সেই সময় বাইরে কিছু দুষ্কৃতী আমাদের এক্স কাউন্সিলর দীপেন মাঝির নেতৃত্বে এরা কিন্তু সবাই ঢুকে আমাদের উপরে চড়া করে অ্যাটাক করে মাথা ফাটিয়ে দিয়েছে। মানে ছিনতাই, মানে আমাদের আমার গলার চেনটা ছিনতাই করে নিয়েছে, মানি ব্যাগটা যা ছিল সব কিচ্ছু নেই আমার কাছে। ওর যে পাশে বেডে পড়ে আছে ওকে মেরেছে। 3-4 জনকে আমাদেরকে ইনজর্ড করে ওরা ওইখান থেকে পালিয়ে যায়। তারপরে প্রশাসন ঢুকে, তারপরে প্রশাসন। আমাদের খুব লজ্জাজনক বিষয় কি আমরা একই দল করি, সেইখান থেকে এক্স কাউন্সিলর নেতৃত্বে আজকে এই জায়গাটা হচ্ছে। উনি একটা কাউন্সিলর ট্রেড ইউনিয়নের ভিতরে ঢুকছেন কেন, এটাও আমাদের ব্যাপার আছে। আর আমি তো দলেই কাজ করছি, আমাদের অভিষেক ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা যে এসআইয়ের কাজ সারা পশ্চিমবাংলায় চলছে সেটাই তো ডিসকাশন করছিলাম। অভিযোগ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির নেতৃত্বে অনুগামীরা লাঠি সোটা নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দপ্তরে চড়াও হয়। মুহূর্তে তর্কাতর্কি চূড়ান্ত রূপ নেয় হাতাহাতিতে। গুরুতর জখম দুই কর্মীকে রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহার ঘনিষ্ঠ বলেই পরিচিত। এই বিষয়ে আহত তৃণমূল কর্মী বিকাশ দাশগুপ্তই বা কি বললেন শুনবো। এখানে মিটিং এ ছিলাম, উনি আমাদের জেনারেল সেক্রেটারি। তারপরে হঠাৎ দেখছি বাইরের থেকে অনেকগুলো ছেলে, আমাদের যে এক্স কাউন্সিলর আছে মাঝি, তার নেতৃত্বে বাইরের থেকে প্রচুর অনেকগুলো ছেলে ঢুকে দেখলাম ওকে মেরেছে। আমিও ছাড়াতে গেলাম, তখন আমাকে বাস রড দেখছি তরোয়াল ফরোয়াল এইগুলো নিয়ে এসে এইগুলো দিয়ে পেছন থেকে সামনের থেকে যে পেরেছে মেরেছে। মারার পরে তারপরে তো চলে আসলাম হসপিটালে। সব লাগার জায়গায় এটা এরকমভাবে কি করেছে করা যায়। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে থানায়। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে দীপেন মাঝির দাবি এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত অপপ্রচার এবং আক্রমণ করেছে বিপক্ষ গোষ্ঠীর লোকজনই। অপরদিকে পরিস্থিতি সামাল দিতে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সম্পূর্ণ ঘটনাটি সম্পর্কে প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি ঠিক কি বললেন শুনবো। রাত্রিবেলা করেছে, আমি রাত্রিবেলায় ছিলাম না, আছি। টাকার বিনিময় বহুদিন ধরে করছো। রঞ্জিত পণ্ডিতের মাথায় কি আছে?
রঞ্জিত পণ্ডিতের মাথায় যেটা আমাদের ইউনিয়নে এখানে যখন দীপঙ্কর লাহা ছিল 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ওই তখন ওকে এই পদটা পাই দিয়েছে। অটোমেটিকলি মাথার উপর হাত থাকতেই পারে। আমি এখন এইখানে দাঁড়িয়ে বলতে পারবো না, কারণ কার নামে মিথ্যা অভিযোগ করার তারা করতে পারে আমার নামে মিথ্যা অভিযোগ। এবং ওখানকার তাদের যারা ছেলে পিলে ছিল তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিসটা কী ছিল, প্রশাসন ছিল দাঁড়িয়ে তারা দেখেছে আমার অ্যাক্টিভিটিস কী ছিল। আমি আজকে গত 5 বছর আছি, কোনোদিনও এখানে এরকম কোনো ঝামেলা নেই। ওরা তো অফিসে মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবো, বাঁশ লাঠি রেডি করে রেখেছিল। আমি তো তখনই আমি প্রশাসনকে বলি যে আপনারা ওদের অফিসে দেখুন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, একই দলের দুই প্রাক্তন জনপ্রতিনিধির অনুগামীরা শ্রমিক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি রাস্তায় নেমে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন কিভাবে? শ্রমিক সংগঠনের ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে দানা বেঁধেছিল তা কি শেষমেশ বিস্ফোরিত হলো? দলের অন্দরের এই সংঘাতের জেরেই শ্রমিক রাজনীতি কতটা অস্থিতিশীল হচ্ছে? তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এগুলো কোনোভাবেই দলের অন্তর্দ্বন্দ্ব নয়। কিন্তু পরিস্থিতির বাস্তব চিত্রকে কি এত সহজে ধামাচাপা দেওয়া যায়? এই বিষয়ে আইএনটিটিইউসি এর কোর কমিটির সদস্য মানুষ অধিকারী বলেন, সেরকম রাতে আমি শুনেছি যে এবিএলের একটা ঝগড়া ঝামেলা হয়েছে নিজেদের মধ্যেই। তবে আমার মনে হয় না এটা পার্টি রিলেটেড কোনো ব্যাপার, ব্যক্তিগত অন্তর্দ্বন্দ্ব বা ব্যক্তিগত রেষারেষি থেকে এটা হয়ে থাকতে পারে। তো আমি শুনেছি, আমরাও যাব সকালে দেখা করতে। খবরটা আমাদের উচ্চ নেতৃত্বের কাছে এসেও পৌঁছেছে, তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে, সঠিক সিদ্ধান্ত নেবেন এবং তদন্ত করে দেখা হবে ব্যাপারটা অ্যাকচুয়ালি। দেখুন, এইটা পরিষ্কারভাবে কোর কমিটি হওয়ার পরে আমাদের মাননীয় সভাপতি ডিক্লেয়ার করে গিয়েছিলেন যে কোর কমিটি কোনো লোক নিয়োগ করবেন, অর্থাৎ ট্রেড ইউনিয়নের কাজ নয় লোক নিয়োগ করা। স্বাভাবিকভাবেই তখন থেকে লোক নিয়োগ সর্বত্রই বন্ধ আছে। তো সেই জন্য লোক নিয়ে কোনো ইউনিটে কেউ এখন লোক নিয়োগ করছেও না। স্বাভাবিকভাবেই লোক নিয়োগ নিয়ে ঝামেলা বলে আমার মনে হয় না। আবারও বলছি, এটা কোনো ব্যক্তিগত রেষারেষি থেকে এই ধরনের একটা ঝামেলা হয়ে থাকতে পারে। এদিকে এই সুযোগেই সুর চড়িয়েছে বিরোধী দল। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, যেখানে নিজেদের কর্মীদেরই সামলাতে পারছে না শাসক দল, সেখানে শিল্পাঞ্চলের শ্রমিক স্বার্থকে কে রক্ষা করবে? ঘটনাটি সম্পর্কে সহ সভাপতি সাংগঠনিক জেলা বিজেপির চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, পাওয়ার বর্তমানে হচ্ছে জিন্দাল পাওয়ারে কনভার্টেড হয়েছে। জিন্দাল গোষ্ঠী এটা অধিগ্রহণ করেছে, করার পর থেকেই পার্মানেন্ট করাকে কেন্দ্র করে যারা চুক্তিভিত্তিক ছিলেন তাদেরকে কি করে স্থায়ীকরণ হবে এটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার কাটমানির খেলা। এবং দুই প্রাক্তন পুরপিতার কার লোক ঢুকবে, কার দখল বেশি থাকবে, কার ক্ষমতা প্রাধান্য বেশি পাবে, ওখানে কার লোক বেশি ঢুকবে, এই কাটমানির লড়াইয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ পার্টি অফিসের মধ্যে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর চোখ নষ্ট হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটছে। এত হিংসাত্মক ঘটনা ঘটেছে। এরা এতদিন বিরোধী দলের কর্মীদের উপর চড়া হতো, বিরোধী দলের কর্মীদের মারতো, বিরোধী দলের কর্মীদের ঘরছাড়া করতো। এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে হচ্ছে মাৎসান্বয় চলছে, একে অপরের উপর আক্রমণ হচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যেই। এই গোষ্ঠীদ্বন্দ্ব ভয়ঙ্কর রূপ ধারণ করবে 2026-এ, কারণ এরা শুধুমাত্র টাকা ছাড়া আর কিচ্ছু চেনে না। এই ঘটনায় স্পষ্ট দলের ভেতরের অস্থিরতা এবং গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট যে তার রেশ পড়ে গিয়েছে শ্রমিক নিয়োগের মতো সংবেদনশীল বিষয়ে। সামনে ভোট, তার আগেই এই অন্তর্দ্বন্দ্ব প্রশমনে তৃণমূল কতটা কঠোর হবে সেটাই এখন নজরে। কারণ কঠোর হতেই হবে। একটাই, দুর্গাপুরের শিল্পাঞ্চলের রাজনৈতিক সংঘর্ষ যদি শ্রমিক স্বার্থকে চাপা দিয়ে দেয় তবে এর দায় কে নেবে? দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সিঙ্গুরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, আগ্নেয়াস্ত্র সহ বিহারের 4 দুষ্কৃতী গ্রেফতার। ডাকাতির পরিকল্পনা নস্যাৎ করল হুগলি গ্রামীণ জেলার সিঙ্গুর থানা। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাতের অভিযানে আগ্নেয়াস্ত্র এবং ভোজালি সহ 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা সকলেই বিহারের নওয়াদা জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে আরো জানা যায়, রবিবার রাতে সিঙ্গুর থানার নাইট আরটি অফিসার এসআই দীপক কান্তি দত্ত এবং তার দল নাসিবপুর পাম্পের কাছে টহল দিচ্ছিলেন। সেই সময় একটি মারুতি ওমনি নম্বর WB52P
4806। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ গাড়িটিকে আটকায়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 2টি দেশি পাইপ গান, 2 রাউন্ড গুলি এবং একটি লোহার ভোজালি। গ্রেপ্তার হওয়া 4 দুষ্কৃতীর রাজকুমার মাহাতো বয়স 48, বিশাল কুমার বয়স মাত্র 19, গুলশান কুমার বয়স মাত্র 25, রাকেশ কুমার বয়স মাত্র 26। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে ওই এলাকায় ডাকাতির ছক নিয়েই জড়ো হয়েছিল তারা। জানা গিয়েছে তাদের সঙ্গে আরো এক দুষ্কৃতী উপেন্দ্র যাদব ছিল, যে পুলিশের ধাওয়া করার সময় পালিয়ে যায়। তার বাড়িও কিন্তু বিহারের নওয়াদা জেলায়। ঘটনায় সিঙ্গুর থানায় নির্দিষ্ট ধারায় সিঙ্গুর পিএস কেস নম্বর 655/25 এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত 4 জনকে সোমবার চন্দননগর SCJM আদালতে পেশ করা হবে। পলাতক অভিযুক্তকে ধরতে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে পুলিশের পক্ষ থেকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে সূত্রের খবর। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্ত। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।